বাংলা কথা কথা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি অনন্য রাসেল। শুরু করছি আমাদের বাংলা পাঠ। আজকে আমরা বাংলা পাঠে যে বইটি পড়ব সেটি সবারই পড়া উচিত, সবারই এই বইটি সম্পর্কে জানা উচিত। যারা কর্মব্যস্ততার কারণে, সময় স্বল্পতার কারণে হয়তো পড়ার সুযোগ পান না, সময় পান না, তাদের জন্য আমার এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা যদি এই গ্রন্থটি শোনেন তাহলে উপকৃত হবেন ইনশাল্লাহ। শুরু করছি আজকের পাঠ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। আজকের পাঠ হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। বাংলাদেশের ইংরেজি নাম দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এই সংবিধানের উপক্রমিকা অংশ লিখেছেন আনিসুল হক এমপি 18/4/2016। তিনি লিখেছেন, বাংলাদেশের জনগণের ইচ্ছায় তাহাদের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা রচিত জনগণের অধিকারের দলিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। দেশের জনগণের সর্বময় ক্ষমতার অধিকারী এই সংবিধান তাহারই অভিব্যক্তি। সংবিধান রাষ্ট্র পরিচালনার মূলনীতি, জনগণের মৌলিক অধিকার এবং রাষ্ট্রের নির্বাহী বিভাগ, আইনসভা, বিচার বিভাগের কার্য পরিধিসহ সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের নিয়ামক দলিল। সংবিধান যেহেতু দেশের সর্বোচ্চ আইন, সেহেতু সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ কোনো আইন বৈধ নয়। এমন কোনো আইন বা ইহার অংশ বিশেষ যদি সংবিধানের সহিত অসামঞ্জস্যপূর্ণ হয়, তাহলে সেই আইন বা আইনের অংশ বিশেষ বাতিল বলিয়া গণ্য হবে। সর্বোপরি সংবিধান দেশের মূল দলিল, তাই ইহার উৎস ও বিধানাবলী সম্পর্কে জনগণকে অবহিত করা রাষ্ট্রের কর্তব্য। বাঙালি জাতির স্বাধিকার সংগ্রামের ইতিহাসে 1970 থেকে 71-এর সাধারণ নির্বাচন একটি মাইল ফলক। উক্ত নির্বাচনে বাংলাদেশের জনগণ পাকিস্তান জাতীয় পরিষদের মোট 315টি আসনে পূর্ব পাকিস্তানের 169টি আসনের মধ্যে 167টিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগের প্রার্থীগণকে নির্বাচিত করিয়া পাকিস্তানের জাতীয় পরিষদে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সংবিধান প্রণয়ন সহ জনগণের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করার পক্ষে সুস্পষ্ট ম্যান্ডেট প্রদান করিয়াছিলেন। 1952 সালের ভাষা আন্দোলন হইতে 1966 সালের 6 দফা আন্দোলনের মাধ্যমে পাকিস্তানের শাসক গোষ্ঠীর শোষণের হাত হইতে মুক্তির যে দাবি দানা বাঁধিয়াছিল, এই নির্বাচনের বিজয় সেই দাবি পূরণের আশা জাগ্রত করিয়াছিল। কিন্তু তদানীন্তন পাকিস্তানের সামরিক জান্তা এই রায়কে অমান্য করিয়া জনগণের আশার দাবিকে পদদলিত করিবার ষড়যন্ত্রে লিপ্ত হইলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের জনগণের অধিকার আদায়ের দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেন। অসহযোগ আন্দোলন চলাকালে 1971 সালের 7 মার্চ তারিখে বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে বাংলার ইতিহাসের সর্ববৃহৎ জনসভায় এক ঐতিহাসিক ভাষণে আপামর জনসাধারণকে রাজনৈতিক প্রেক্ষাপট বর্ণনা করিয়া স্বাধীনতার সংগ্রামের জন্য প্রস্তুত হইবার ডাক দেন। এই ঘোষণা করেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তদুপরি রক্তপাতহীন স্বাধীনতা প্রাপ্তির প্রত্যাশায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সামরিক জান্তা
রাজনৈতিক নেতাদের সহিত ঢাকায় আলোচনায় বসেন। কিন্তু 1971 সালের 25শে মার্চ দিবাগত রাত্রে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের উপর অতর্কিত হামলা চালাইয়া নির্বিচারে গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ সহ বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ সংগঠন করিতে থাকে। এমত অবস্থায় 1971 সালের 26শে মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। 1971 সালের 10 এপ্রিল তারিখে বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধিগণ স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী হিসাবে বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণাপূর্বক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ইতিমধ্যে ঘোষিত স্বাধীনতা দৃঢ়ভাবে সমর্থন ও অনুমোদন করেন এবং আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণাপত্র জারির মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করিয়া মুক্তিযুদ্ধ পরিচালনা আরম্ভ করেন। 1971 সালের 17 এপ্রিল তারিখে নির্বাচিত প্রতিনিধিগণের উপস্থিতিতে মুজিবনগরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম সরকার শপথ গ্রহণ করে। বাংলাদেশের জনগণ বাঙালি জাতির অস্তিত্ব ও মর্যাদা রক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদাত্ত আহ্বানে স্বতঃস্ফূর্ত সাড়া দেয় এবং বীরত্বপূর্ণ স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করিয়া সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে। বিজয় অর্জনের এক বছরের মধ্যেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে নির্বাচিত প্রতিনিধিগণ সংবিধানের খসড়া প্রস্তুত করেন এবং যাহা 1972 সালের 4 নভেম্বর গণপরিষদে গৃহীত ও পাশ হয়। তাহলে সংবিধান গৃহীত হয় কত? 4 নভেম্বর 1972 এবং একই বছর 16 ডিসেম্বর কার্যকর হয় এবং এটা কার্যকর হয় 16 ডিসেম্বর 1972 থেকে। 1975 সালের 15 আগস্ট জাতির জনক ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করিয়া কতিপয় উচ্চাভিলাষী ব্যক্তি সামরিক বাহিনীকে ব্যবহারের মাধ্যমে সংবিধান লঙ্ঘন করিয়া অবৈধভাবে ক্ষমতা দখল করে এবং সামরিক আইন জারি করে। সামরিক আইন ফরমান দ্বারা পবিত্র সংবিধানকে পরিবর্তনের উসিলায় ক্ষত বিক্ষত করা হইয়াছে। এই সকল কর্মকাণ্ড সংবিধানের 7 অনুচ্ছেদে বর্ণিত সংবিধানের প্রাধান্য এবং জনগণের ক্ষমতার পরিপন্থী হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সংবিধান 5ম সংশোধন মামলার খন্দকার দেলোয়ার হোসেন মুন্সি এহসানুল কবির বনাম বাংলাদেশ ইটালিয়ান মার্বেল ওয়ার্কস লিমিটেড ও অন্যান্য সিভিল পিটিশন ফর লিভ টু আপিল 10-44-1045/2009 রায়ে 15 আগস্ট 1975 হইতে 9 এপ্রিল 1979 পর্যন্ত বিভিন্ন সময়ে জারিকৃত সামরিক আইন ফরমান দ্বারা সংবিধানের সকল সংশোধন অবৈধ, বাতিল এবং অস্তিত্বহীন মর্মে ঘোষণা করে। অনুরূপভাবে সংবিধানের 7ম সংশোধন আইন 1986 সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত মামলায় সিদ্দিক আহমেদ বনাম বাংলাদেশ সরকার ও অন্যান্য সিভিল আপিল নং 48/2011 রায়ে 1982 সালের 24 মার্চ হইতে 1986 সালের 11 নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে সাময়িক শাসন জারি সহ উক্ত সময়ে সকল কৃতকর্ম এবং জারিকৃত অধ্যাদেশ, সামরিক আইন ফরমান, আদেশ, রেগুলেশন ইত্যাদি অবৈধ, এখতিয়ার বহির্ভূত শুরু হইতে বাতিল ও বেআইনি ঘোষণা হইয়াছে। গণতন্ত্র রাষ্ট্র পরিচালনার অন্যতম মৌলিক বৈশিষ্ট্য বিধায় সংবিধান অনুযায়ী প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের অংশগ্রহণ বিধান সমুন্নত রাখার জন্য সংবিধানের 13 সংশোধনী আইন 1996 সুপ্রিম কোর্টের আপিল বিভাগ কর্তৃক প্রদত্ত মামলার আব্দুল মান্নান খান বনাম বাংলাদেশ সরকার সিভিল নং 139/2005 রায়ে বাতিল ঘোষিত হওয়ায় উক্ত রায়ের প্রতি শ্রদ্ধাশীল হইয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা হইয়াছে। এইভাবে সংবিধান প্রণীত হইবার পর হইতে অদ্যাবধি বাংলাদেশের সর্বোচ্চ আদালত কর্তৃক ইহার বিধানাবলী পরীক্ষিত হইয়া সুপ্রতিষ্ঠিত লাভ করিয়াছে।
সময়ের প্রয়োজনে এবং জনগণের চাহিদা মোতাবেক এই সংবিধান মৌলিক কাঠামো অক্ষুণ্ণ রাখিয়া সংশোধনের মাধ্যমে ইহাকে যুগোপযোগী করা হইয়াছে। উল্লেখ্য, সংবিধানের পঞ্চদশ সংশোধন আইন 2011 দ্বারা 1972 সালের গণপরিষদ কর্তৃক গৃহীত ও পাশকৃত সংবিধানের প্রস্তাবনা সহ মূল চেতনা গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদ ফিরিয়া আনিয়াছে। সংবিধানের 16 সংশোধন আইন 2014 দ্বারা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত জাতীয় সংসদে সুপ্রিম কোর্টের কোনো বিচারককে অপ্রমাণিত অসদাচরণ বা অসমর্থের অভিযোগে অপসারণের ক্ষমতা পুনঃপ্রবর্তন হইয়াছে, যাহা 1972 সালের গণপরিষদ কর্তৃক গৃহীত পাশকৃত মূল সংবিধানের সামগ্রিক চেতনা ও কাঠামোর সহিত সামঞ্জস্যপূর্ণ। আইনজীবী, বিচারক, শিক্ষক, শিক্ষার্থী, প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিবর্গ, আপামর জনসাধারণের ব্যবহারের প্রয়োজনে সংবিধানের সর্বশেষ সংশোধন সহ হালনাগাদকৃত অবস্থানের লক্ষ্যে উহা মুদ্রণ ও প্রকাশ করা হইল। পাশাপাশি অনুসন্ধিৎস পাঠকের জন্য সংবিধানের সংশোধন আইনসমূহ এক পত্রে পরিশিষ্ট আকারে প্রকাশ হইল। আনিসুল হক এমপি, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। বাংলাদেশের সংবিধান সূচিপত্র। প্রথমে আছে প্রস্তাবনা, প্রথম ভাগ প্রজাতন্ত্র। এর ভিতর আছে এক নম্বর অনুচ্ছেদে আছে প্রজাতন্ত্র। 2 নম্বর হচ্ছে প্রজাতন্ত্রের রাষ্ট্রীয় সীমানা। 2 ক আছে রাষ্ট্র ধর্ম। 3 হচ্ছে রাষ্ট্রভাষা। 4 নং অনুচ্ছেদ আছে জাতীয় সঙ্গীত, পতাকা, প্রতীক। 4 ক আছে জাতির পিতার প্রতিকৃতি। 5 রাজধানী। 6 নাগরিকত্ব। 7 সংবিধানের প্রাধান্য। 7 ক সংবিধান বাতিল, স্থগিতকরণ ইত্যাদি অপরাধ। 7 খ সংবিধানের মৌলিক বিধানাবলী সংশোধন অযোগ্য। তাহলে প্রথম ভাগ প্রজাতন্ত্রের অনুচ্ছেদ হচ্ছে 7টি, এর মধ্যে আমরা এগুলো জানলাম। এরপর দ্বিতীয় ভাগ হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূলনীতি। রাষ্ট্র পরিচালনার মূলনীতি এর মধ্যে আছে প্রথম হচ্ছে 8 নম্বর মূলনীতিসমূহ। 9 হচ্ছে জাতীয়তাবাদ। 10 হচ্ছে সমাজতন্ত্র ও শোষণ মুক্তি। 11 গণতন্ত্র ও মানবাধিকার। 12 ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতা। 13 মালিকানা নীতি। 14 কৃষক শ্রমিকের মুক্তি। 15 মৌলিক প্রয়োজনের ব্যবস্থা। 16 গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব। 17 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা। 18 জনস্বাস্থ্য ও নৈতিকতা। 18 ক পরিবেশ, জীববৈচিত্র্য সংরক্ষণ উন্নয়ন। 19 সুযোগের সমতা। 20 অধিকার ও কর্তব্যরূপে কর্ম। 21 নাগরিক ও সরকারি কর্মচারীদের কর্তব্য। 22 নির্বাহী বিভাগ হইতে বিচার বিভাগের পৃথকীকরণ। 23 জাতীয় সংস্কৃতি। 23 ক উপজাতি, ক্ষুদ্র জাতিসত্তা, ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সংস্কৃতি। 24 জাতীয় স্মৃতি নিদর্শন প্রভৃতি। 25 আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও সংহতির উন্নয়ন। এরা আমাদের দ্বিতীয় ভাগ শেষ। তৃতীয় ভাগের নাম হচ্ছে মৌলিক অধিকার। তাহলে যদি আসে মৌলিক অধিকার সংবিধানের কোন ভাগে বর্ণিত হয়েছে? মৌলিক অধিকারসমূহ বর্ণিত হয়েছে সংবিধানের 3 নম্বর ভাগে। অনুচ্ছেদ 26 থেকে 1947 ক পর্যন্ত যে অনুচ্ছেদ, এগুলো হচ্ছে মৌলিক অধিকার সম্পর্কিত। 26 হচ্ছে মৌলিক অধিকারের সহিত অসামঞ্জস্য আইন বাতিল। 27 আইনের দৃষ্টিতে সমতা। 28 ধর্ম প্রভৃতি কারণে বৈষম্য। 29 সরকারি নিয়োগ লাভে সুযোগের সমতা। 30 বিদেশি খেতাব প্রভৃতি গ্রহণ নিষিদ্ধকরণ। 31 আইনে আশ্রয় লাভের অধিকার। 32 জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষণ। 33 গ্রেপ্তার ও আটক সম্পর্কে রক্ষা কবচ।
34 জবরদস্তি ও শ্রম নিষিদ্ধকরণ। 35 বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ। 36 চলাফেরার স্বাধীনতা। 37 সমাবেশের স্বাধীনতা। 38 সংগঠনের স্বাধীনতা। 29 চিন্তা ও বিবেকের স্বাধীনতা এবং বাক স্বাধীনতা। 40 পেশা বা বৃত্তির স্বাধীনতা। 41 ধর্মীয় স্বাধীনতা। 42 সম্পত্তির অধিকার। 43 গৃহ ও যোগাযোগের রক্ষণ। 44 মৌলিক অধিকার বলবৎকরণ। 45 শৃঙ্খলামূলক আইনের ক্ষেত্রে অধিকার পরিবর্তন। 46 দায় মুক্তি বিধান ও ক্ষমতা। 47 কতিপয় আইনের হেফাজত। 47 ক সংবিধানের কতিপয় বিধানের অপ্রযোজ্যতা। এরপর সংবিধানের চতুর্থ ভাগ নির্বাহী বিভাগ। তাহলে চতুর্থ ভাগ কি নাম কি? নির্বাহী বিভাগ। নির্বাহী বিভাগের প্রথমই হচ্ছে রাষ্ট্রপতি, অর্থাৎ সংবিধানের 48 নং অনুচ্ছেদে বলা আছে রাষ্ট্রপতির কথা। 48 রাষ্ট্রপতি। 49 ক্ষমা প্রদর্শনের অধিকার। 50 রাষ্ট্রপতি পদের মেয়াদ। 51 রাষ্ট্রপতির দায় মুক্তি। 52 রাষ্ট্রপতির অভিশংসন। 53 অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতি অপসারণ। 54 অনুপস্থিতি প্রভৃতিকালে রাষ্ট্রপতি পদে স্পিকার। এরপর হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী। এরা হচ্ছে কি নির্বাহী বিভাগের দ্বিতীয় পরিচ্ছেদ, মন্ত্রিসভা ও প্রধানমন্ত্রী। 55 নম্বর হচ্ছে মন্ত্রিসভা। 56 হচ্ছে মন্ত্রীগণ। 57 হচ্ছে প্রধানমন্ত্রী পদের মেয়াদ। 58 অন্যান্য মন্ত্রী পদের মেয়াদ এবং 58 ককে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। 2 ক পরিচ্ছেদ বিলুপ্ত। তৃতীয় পরিচ্ছেদ স্থানীয় শাসন। 59 হচ্ছে স্থানীয় শাসন। 60 হচ্ছে স্থানীয় শাসন সংক্রান্ত প্রতিষ্ঠানের ক্ষমতা। চতুর্থ পরিচ্ছেদ প্রতিরক্ষা কর্ম বিভাগ। 61 নম্বর অনুচ্ছেদ সর্বাধিনায়কতা। 62 প্রতিরক্ষা কর্ম বিভাগে ভর্তি প্রভৃতি এবং 63 হচ্ছে যুদ্ধ। তাহলে আমাদের চতুর্থ পরিচ্ছেদগুলো আছে 61 থেকে 63 পর্যন্ত। পঞ্চম পরিচ্ছেদ হচ্ছে অ্যাটর্নি জেনারেল। এর একটাই অনুচ্ছেদ, সে নাম হচ্ছে 64। তাহলে পরীক্ষা যদি আসে 64 নম্বর অনুচ্ছেদ কি সম্পর্কিত? অ্যাটর্নি জেনারেল। সংবিধানের পঞ্চম ভাগ আইনসভা। প্রথম পরিচ্ছেদ সংসদ। 65 হচ্ছে সংসদ প্রতিষ্ঠা। 66 নম্বর অনুচ্ছেদ সংসদে নির্বাচিত হইবার যোগ্যতা ও অযোগ্যতা। 67 সংসদের আসন শূন্য হওয়া। 68 সংসদ সদস্যদের পারিশ্রমিক প্রভৃতি। 69 শপথ গ্রহণের পূর্বে আসন গ্রহণ বা ভোট দান করলে সদস্যদের অর্থদণ্ড। 70 রাজনৈতিক দল হইতে পদত্যাগ বা দলের বিপক্ষে ভোটদানের কারণে আসন শূন্য হওয়া। 71 দ্বৈত সদস্যতায় বাধা। 73 সংসদে রাষ্ট্রপতির ভাষণ ও বাণী। 73 ক সংসদ সম্পর্কে মন্ত্রীগণের অধিকার। 74 স্পিকার ও ডেপুটি স্পিকার। 75 কার্যপ্রণালী বিধি কোরাম প্রভৃতি। 76 সংসদের স্থায়ী কমিটি সমূহ। 77 হচ্ছে ন্যায়পাল। 78 সংসদ সদস্যদের বিশেষ অধিকার ও দায় মুক্তি। 79 সংসদ সচিবালয়। দ্বিতীয় পরিচ্ছেদ শুরু হচ্ছে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি। তাহলে দ্বিতীয় পরিচ্ছেদ আছে আইন প্রণয়ন ও অর্থ সংক্রান্ত পদ্ধতি। আর হচ্ছে 80 থেকে 92 ক পর্যন্ত। 80 নম্বর অনুচ্ছেদ হচ্ছে আইন প্রণয়ন পদ্ধতি। 81 হচ্ছে অর্থ বিল। 82 আর্থিক ব্যবস্থাবলীর সুপারিশ। 83 সংসদ আইন ব্যতীত করারোপে বাধা। 84 সংযুক্ত তহবিল ও প্রজাতন্ত্রের সরকারি হিসাব। 85 সরকারি অর্থের নিয়ন্ত্রণ। 86 প্রজাতন্ত্রের সরকারি হিসাবে প্রদয় অর্থ।
87 বার্ষিক আর্থিক বিবৃতি, 88 সংযুক্ত তহবিলের উপর দায়, 89 বার্ষিক আর্থিক বিবৃতি সম্পর্কিত পদ্ধতি, 90 স্পষ্টীকরণ আইন, 91 সম্পূরক ও অতিরিক্ত মঞ্জুরি, 92 হিসাব, ঋণ প্রভৃতির উপর ভোট। 92 ক ধারাটা বিলুপ্ত। তৃতীয় পরিচ্ছেদ অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। 93 হচ্ছে অধ্যাদেশ প্রণয়ন ক্ষমতা। ষষ্ঠ ভাগ বিচার বিভাগ। প্রথম পরিচ্ছেদ সুপ্রিম কোর্ট। 94 হচ্ছে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা। 95 বিচার নিয়োগ বা বিচারক নিয়োগ। 96 বিচারকগণের পদের মেয়াদ। 97 অস্থায়ী প্রধান বিচারপতি নিয়োগ। 98 সুপ্রিম কোর্টের অতিরিক্ত বিচারকগণ নিয়োগ। 99 অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা। 100 সুপ্রিম কোর্টের আসন। 101 হাইকোর্ট বিভাগের এখতিয়ার। 102 কতিপয় আদেশ নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা। 103 আপিল বিভাগের এখতিয়ার। 104 আপিল বিভাগের পরোয়ানা জারি ও নির্বাহ। 5 আপিল বিভাগ কর্তৃক রায় ও আদেশ পুনর্বিবেচনা। 106 সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ার। 107 সুপ্রিম কোর্টের বিধি প্রণয়ন ক্ষমতা। 108 কোড অফ রেকর্ড রূপে সুপ্রিম কোর্ট। 109 আদালত সমূহের উপর তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ। 110 অর্ধস্তন আদালতের হইতে হাইকোর্ট বিভাগে মামলা স্থানান্তর। 111 সুপ্রিম কোর্টের রায় বাধ্যতামূলক কার্যকর করা। 112 সুপ্রিম কোর্টের সহায়তা। 113 সুপ্রিম কোর্টের কর্মচারীগণ। দ্বিতীয় পরিচ্ছেদ অর্ধস্তন আদালত। 114 থেকে 116 ক পর্যন্ত। অর্ধতন আদালত প্রতিষ্ঠা। অর্ধস্তন আদালতের নিয়োগ। 115 আর 114 ছিল কি অর্ধতন আদালত সমূহের প্রতিষ্ঠা। 116 হচ্ছে অর্ধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা। 116 ক বিচার বিভাগীয় কর্মচারীগণের বিচার কার্য পালনের ক্ষেত্রে স্বাধীন। তৃতীয় পরিচ্ছেদ প্রশাসনিক ট্রাইব্যুনাল। 117 ষষ্ঠ ক ভাগ বিলুপ্ত। সপ্তম ভাগ নির্বাচন। 118 নির্বাচন কমিশন প্রতিষ্ঠা। নির্বাচন কমিশনের দায়িত্ব। 120 নির্বাচন কমিশনের কর্মচারীগণ। 121 প্রতিটি এলাকার জন্য একটি ভোটার তালিকা। 122 ভোটার তালিকায় নামভুক্তির যোগ্যতা। 123 নির্বাচন অনুষ্ঠানের সময়। 124 নির্বাচন সম্পর্কে সংসদের বিধান প্রণয়নের ক্ষমতা। 125 নির্বাচনী আইন ও নির্বাচনের বৈধতা। 126 নির্বাচন কমিশনকে নির্বাহী কর্তৃপক্ষের সহায়তা দান। সংবিধানের অষ্টম ভাগ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। 127 মহা হিসাব নিরীক্ষক পদে প্রতিষ্ঠা। 128 মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব। 129 মহা হিসাব নিরীক্ষকের কর্মের মেয়াদ। 130 অস্থায়ী মহা হিসাব নিরীক্ষক। 131 প্রজাতন্ত্রের হিসাব রক্ষার আকার ও পদ্ধতি। 132 সংসদে মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট উপস্থাপন। সংবিধানের নবম ভাগ বাংলাদেশের কর্ম বিভাগ। প্রথম পরিচ্ছেদ কর্ম বিভাগ। 133 নিয়োগ ও কর্মের শর্তাবলী। 134 কর্মের মেয়াদ। 135 অসামরিক সরকারি কর্মচারীদের বরখাস্ত প্রভৃতি। 136 কর্মবিভাগ পুনর্গঠন। দ্বিতীয় পরিচ্ছেদ সরকারি কর্ম কমিশন। 137 কর্ম কমিশন প্রতিষ্ঠা। 138 সদস্য নিয়োগ। 139 পদের মেয়াদ। 140 কমিশনের দায়িত্ব। 141 বার্ষিক রিপোর্ট। নবম ক ভাগ জরুরি বিধানাবলী।
141 জরুরি অবস্থা ঘোষণা। 141 খ, জরুরি অবস্থার সময় সংবিধানের কতিপয় বিধান স্থগিতকরণ। 141 গ, জরুরি অবস্থায় মৌলিক অধিকারসমূহ স্থগিতকরণ। 10ম ভাগ সংবিধান সংশোধন। 142 সংবিধানের বিধান ও ক্ষমতা। 11 ভাগ বিবিধ। 143 প্রজাতন্ত্রের সম্পত্তি। 144 সম্পত্তি কারবার প্রভৃতি সম্পর্কে নির্বাহী কর্তৃত্ব। 145 চুক্তি ও দলিল। 145 ক, আন্তর্জাতিক চুক্তি। 146 বাংলাদেশের নামে মামলা। 147 কতিপয় পদাধিকারীর পারিশ্রমিক প্রভৃতি। 148 পদের শপথ। 149 প্রচলিত আইনের হেফাজত। 150 ক্রান্তিকালীন এবং অস্থায়ী বিধানাবলী। 151 রহিতকরণ। 152 ব্যাখ্যা। 153 প্রবর্তন, উল্লেখ ও নির্ভরযোগ্য পাঠ। এছাড়াও সংবিধান আছে তফসিল। প্রথম তফসিল অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। দ্বিতীয় তফসিলটাকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। তৃতীয় তফসিল শপথ ও ঘোষণা। চতুর্থ তফসিল ক্রান্তিকাল এবং অস্থায়ী বিধানাবলী। পঞ্চম তফসিল 1971 সালে 7 মার্চ তারিখে ঢাকা রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ। ষষ্ঠ তফসিল 1971 সালের 25 মার্চ রাতে অর্থাৎ 26 মার্চ প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত স্বাধীনতার ঘোষণা। সপ্তম তফসিল 1971 সালের 10 এপ্রিল তারিখে মুজিবনগর সরকারকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্র।